হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে 19 শতকের বাংলা। তখন ব্যবস্থা কীরকম ছিল, তখন কী সংবাদপত্র পত্রিকা প্রকাশিত হতো, সেই নিয়ে আগের ভিডিওতে আলোচনা হয়েছে। এই ভিডিওতে আলোচনা হবে গিয়ে 19 শতকের বাংলায় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এবং শিক্ষার যে অগ্রগতি, ঠিক আছে, সেটা কীভাবে ঘটেছে। আমরা পাশ্চাত্যের উপর জোর দিতাম নাকি না পাশ্চাত্যের ওপর জোর দিতাম, প্রাচ্যবাদী আর একটা পাশ্চাত্যবাদী, এটা কি, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর মেকলে মিনিট একটা বলে একটা কথা আছে, মেকলে মিনিট, সেটাও দেখব, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, গল্পের মতন বলছি। ব্যাপারটা এরকম, আগে তোমরা পড়ে এসেছি 19 শতকের যে তখনকার সময় বাংলায় যে সংবাদপত্রগুলো ছিল, যার মাধ্যমে কি কোথাও কোনো গ্রামের ঘটনা, কোনো শহর এলাকার বিশাল বড় বড় বাবু সাহেব লাট সাহেবদের ঘটনা বিভিন্ন পত্রিকায় এরকম প্রকাশিত হতো। তারপরে যেই নীল বিদ্রোহ হয়েছিল, সেই নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের ঘটনা, ঠিক আছে, এই সাধারণ মানুষদের ওপর নীল চাষিরা যারা ছিল তাদের ওপর যে অত্যাচার হতো, সেই ঘটনাগুলো ওই পত্রিকায় তুলে ধরা হতো। আজকে আমরা এটাই পড়বো যে 19 শতকের বাংলায় শিক্ষার অগ্রগতি কী করে ঘটেছে। তখন জানোই যে তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছিল। তখন মানে শাসন বলতে তারা অত্যাচার করতো, ঠিক আছে। মেন গোড়া ছিল ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেন সেন্টার ছিল হলো কি কোনটা, বাংলায়। তারপরে বাংলার থেকে আস্তে আস্তে তারা ছড়িয়ে ছিটে পড়ে, ঠিক আছে। এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার এইখানে থেকেই দেখো অনেক বছর ধরে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, টাকা ইনকাম করে তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। ব্রিটেন, আশা করে শুনেছ, ব্রিটেন বলতে যেটাকে আমরা ইউকে, ইউনাইটেড কিংডম বলে জানি। কোথায় আছে আমি বলে দিচ্ছি, জাস্ট ওয়ার্ল্ড ম্যাপ যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে যে ওয়ার্ল্ড ম্যাপটা দেখিয়ে কোথায় আছে দেখিয়ে দেবো। আমি তারপর এমনি বলছি, ধরো এটা হলো গিয়ে একটা ইউরোপ, এশিয়া সহ ইউরোপ, ঠিক আছে। এইখানে হচ্ছে আফ্রিকা। এবার এশিয়ার আমাদের ভারত এখানে আছে, ঠিক আছে। আর এইখানটা হলো কি ইউরোপের এইখানে ছোট্ট একটা আইল্যান্ডের মতন একটা দেশ আছে, যেটা কিনা ইউকে, ইউনাইটেড কিংডম বলা হয়, আর ব্রিটেনও বলা হয়ে থাকে। এই ইংরেজরা আমাদের ভারতে এসে শাসন করতো বলতে তারা অত্যাচার করতো, সাধারণ মানুষদের উপর কর প্রচুর পরিমাণে আদায় করতো, আর লুটচুট করে যা টাকা পয়সা সেই সব টাকা পয়সা ওদের দেশে পাঠিয়ে দিত, এরকম ব্যাপার। এরা হলো কি ইংরেজরা এখানে থাকতো আর শাসন চালাতো আমাদের ভারতে। এবার আমাদের এখানে তাদের বিশাল পোক্ত রাজার মানে কুর্সি, মানে চেয়ার বানিয়ে একদম বিশালভাবে রাজত্ব করছে। এবার ব্রিটিশ পার্লামেন্টে 1813 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট পাস হয়, সনদ আইন যেটাকে বলা হয়, চার্টার অ্যাক্ট। কত, 1813 খ্রিস্টাব্দে। মেন কিন্তু কাজ হয় কিন্তু এখানে ভারতে কোন আইন চালু হবে না হবে সব কিন্তু বসে বসে ওই ব্রিটেন, যেটা দেখালাম ইংরেজদের যেখানে থাকে, সেইখানে বসে বসে সব পাস হয়, লাগু হয় আমাদের ভারতে তখনকার সময়। সেরকমই 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে, ওই ব্রিটিশদের পার্লামেন্টে চার্টার অ্যাক্ট বা সনদ আইন একটা পাস হয় ওদের পার্লামেন্টে। সেই আইনে এটাই লেখা আছে, এই আইনের একটা ধারায় বলা হয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। প্রত্যেক বছর 1 লক্ষ টাকা ভারতের শিক্ষার জন্য তারা ব্যয় করবে, যেহেতু তারা ভারতেরই খাচ্ছে, ভারতের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। এবার সেই কোম্পানি ও ব্রিটিশদের সরকারের তরফ থেকে অর্ডার আসলো যে তোমরা 1 লাখ টাকা প্রত্যেক বছর ভারতীয় জনগণের শিক্ষার জন্য ব্যয় করবে। সেই অনুসারে জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যে, ঠিক আছে, সেই উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এটা মনে রাখবে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এই যেহেতু ব্যয় করবে সেই জন্যে এই কথাটা বলে তাহলে ইন্ডিয়াতে একটা জনশিক্ষা কমিটি, মানে জনগণকে শিক্ষার জন্য দেওয়ার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। যে কমিটির কাজ কি, এখানে এত টাকা ব্যয় করা হচ্ছে, এখানে সব কিছু হিসাব রাখা।
তারপরে এখানে এত টাকা বই দেওয়া হবে না দেওয়া হবে, ঠিক আছে, কী করা, কোথায় স্কুল বানানো, কলেজ বানানো হবে, সেই ব্যাপারে আর কি এই কমিটি ডিসাইড করে আর কি। সেই কমিটিটা গঠন করা হয়েছে। ডেটটা মনে রাখবে, ডেটটা হলো গিয়ে, একটা হলো গিয়ে 1823। এত সালে ওই কমিটিটা গঠন হয়, যেটা কিনা জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। আবার এই কমিটিটা কত সালে, 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। পাস হওয়ার পরেই ওই পার্লামেন্টে যে আইন পাস হয়েছিল, সেই আইনেই এটা লেখা ছিল যে ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1 লক্ষ টাকা খরচ করবে ভারতীয় মানুষদের জন্য, শিক্ষার জন্য। তারপরে এই কমিটিটা হয়। এই ডেট দুটো মনে রাখবে, একটা 1800 আর একটা 23, ঠিক আছে। চলো, তারপরে ভালো কথা চলছে। এইবার যখন শিক্ষা ব্যবস্থার জন্য কমিটি গঠন হলো, ঠিক করবে শিক্ষা দিতে হবে সবার ভারতীয় মানুষদেরকে। এইবার তখন আমাদের একজন বিশাল পাওয়ারফুল, বলতে পারো সাহসী ব্যক্তি, যিনি কি রাজা রামমোহন রায়। তিনি এইবার তাদের শিক্ষার বিরুদ্ধে, এই যে শিক্ষা চালু হবে তার বিরুদ্ধে কি দাঁড়ায়। এবার কি শিক্ষাটা হলো গিয়ে, তারা ঠিক করেছিল যে এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এই কমিটি, যে কমিটির কথা বললাম, এই কমিটি কলকাতায় ঠিক করেছে আমরা কলকাতায় একটা কলেজ বানাবো, যেটা সংস্কৃতের উপর বেস করে হবে। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। তখনই এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজা রামমোহন রায় গিয়ে দাঁড়ায়। বড় লর্ড আর্মস্ট্রংয়ের এবার গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়, তার বিরোধিতা করে এবং তিনি লর্ড আর্মহার্স্টকে চিঠি লেখে। তিনি বলে যে আমরা কিন্তু আমাদের ভারতের সাধারণ জনগণকে যে শিক্ষাটা দেওয়া, সেটা কিন্তু আমরা চাই যে সেটা পাশ্চাত্য শিক্ষা হোক, না প্রাচ্য শিক্ষা। রাজা রামমোহন রায় ছিল পাশ্চাত্যবাদী, নট প্রাচ্যবাদী। এইবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, প্রাচ্য কি, পাশ্চাত্যটা আবার কি? মাথায় তো ঢুকছে না, ক্লিয়ার করবো এখনই। তিনি তারপরে ওই চিঠিতে লেখে, তিনি বলে যে আমরা আমাদের ভারতের দেশবাসীদের পাশ্চাত্য। এবার পাশ্চাত্যতে কী বলছে, তিনি বলছে যে আমরা আমাদের ভারতীয় দেশবাসীরা চাই, আমাদের ভারতীয় দেশবাসীরা জানুক সংস্কৃত শিক্ষার পরিবর্তে তারা ইংরেজি এবং আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের শিক্ষাদান জানে তারা পায়, যাতে ইংরেজি এবং বিজ্ঞান এর শিক্ষা যাতে তারা পায়, সেই জন্য রাজা রামমোহন রায় তারা সেই বড় লর্ড যে ছিল লর্ড আর্মহার্স্টকে চিঠি লেখে। এবার কথা হলো, রাজা রামমোহন রায়ের কথায় তো একজনের কথায় তো চলবে না। এইবার যখন অনেকে রাজা রামমোহন রায়ের সাইডে এসে দাঁড়ালো, এবার অনেকে আবার রাজা রামমোহন রায়ের বিরুদ্ধেও কেউ দাঁড়ালো যে না, এদের যে ইংরেজি শিক্ষা, তারপরে বিজ্ঞানের শিক্ষা দেওয়া যাবে না, বিজ্ঞানের এই শিক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে। এইবার এই নিয়ে দুটো টিমে ভাগ হয়ে গেল, একটা পাশ্চাত্যবাদী আর একটা প্রাচ্যবাদী, ঠিক আছে। এখানে দেখো দুটো লেখা আছে, একটা হলো গিয়ে প্রাচ্যবাদী আর একটা হলো গিয়ে পাশ্চাত্যবাদী, ঠিক আছে। আর প্রাচ্যবাদী হলো গিয়ে কোনটা, প্রাচ্যবাদীর যে সময় যারা পক্ষে ছিল, তারা বলছে যে ভারতীয় মানুষদেরকে শুধু ইংরেজি বিজ্ঞান এই সমস্ত চলবে না, আমাদের নিজেদের ভাষায় শিক্ষা দিতে হবে, আমাদের ভারতীয় যে কালচার, তার নিজেদের ভাষায় শিক্ষা দেওয়া, ঠিক আছে, সংস্কৃত, ঠিক আছে, আমরা ইংরেজি এরকম শিক্ষা নেব না, ঠিক আছে। এই প্রাচ্যবাদী কারা কারা ছিল, এই দেখো এখানে লেখা আছে, ওয়ারেন হেস্টিংস, হরেস উইলসন, ঠিক আছে, হরেস উইলসন, তারপরে ম্যাকেনজি আর হর্নি প্রিন্সেপ। এরা কি মনে করতো, তারা মনে করতো যে আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষা এবং প্রাচ্যবিদ্যার চর্চাই ভারতের শিক্ষাক্ষেত্রে প্রচলিত থাকা উচিত, ঠিক আছে। এরা এই সাপোর্ট করেছে, কারণ দেখো তখনকার সময় তো বিভিন্ন মাদ্রাসার প্রচুর চলছিল,
মাদ্রাস ছিল। এবার হিন্দুদের ধর্ম ওরকম ছোটো ছোটো কয়েকটা সংস্থা ছিল, এরকম স্কুল। এবার সেখানে তো বিজ্ঞানের যে অবিজ্ঞান, সেই বিজ্ঞানের ব্যাপারে এখানে চর্চা করা হতো না, ঠিক আছে। জাস্ট আমাদের যে সংস্কৃত এবং ওদের হিন্দুদের যে মাদ্রাসাদের যে ধর্মগ্রন্থ সেগুলোর ওপরই জোর দেওয়া হতো। কিন্তু আমাদের তখনও কিন্তু আমাদের হিন্দুদের কিন্তু ধর্মগ্রন্থে জোর দেওয়া হতো না, কিন্তু বেশি জোর দেওয়া হতো কিন্তু মানে মাদ্রাসাতে ওদের ধর্মগ্রন্থ যেটা আছে তাদের, সেটাতে জোর দিত তারা বেশি। আরেকটা ছিল আরেকটা দল ছিল যেটাগুলো ছিল পাশ্চাত্যবাদী গোষ্ঠী, যারা চেয়েছিল যে হ্যাঁ আমাদের ভারতবর্ষে ইংরেজি শিক্ষারই প্রসার ঘটুক এবং বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটুক। তারা কে ছিল? তারা ছিল গ্রান্ট, টমাস ব্যাবিংটন মেকলে, ঠিক আছে, রাজা রামমোহন রায় আমাদের ভারতীয় হিসাবে তিনি ছিল। এছাড়া আরও কয়েকজন ব্যক্তি ছিল, যেমন আলেকজান্ডার ডাফ ছিল, ঠিক আছে। এগুলো তো এটা বাইরের আর কি। এরা পাশ্চাত্যবাদী ছিল, ঠিক আছে। এই প্রাচ্যবাদী পাশ্চাত্য এই দুটো কথা মনে রাখবে, পড়ে নেবে। দেখো এখানে লেখা রয়েছে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এইবারে যে সভা প্রতিষ্ঠিত হলো, এর মধ্যেই তো সভা প্রতিষ্ঠা হওয়ার পর আমার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এইবার যখন সলিউশন বেরোচ্ছে না যে এর এখানে কী শিক্ষা শুরু করবো, প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা শুরু করবো, তখন কইলো যে দাঁড়াও। তখন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকাল ছিল। তখন কে শাসন করছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। তখন শাসনকালে সরকারি শিক্ষানীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তখনকার সময় একজন ব্যক্তি আসলো ব্রিটেন থেকে, বললো যে ব্রিটেন থেকে অর্ডার দিল, এখানে ঝামেলা কি কোন শিক্ষা হবে না হবে সেই নিয়েই দ্বন্দ্ব চলতেছে, যাও তো ওইখানে যে কমিটিতে দেবে ঠিক করো কী করবে না করবে। তখন কারে বললো? এটা বলছে টমাস ব্যাবিংটন মেকলেকে বলছে, যাও এখানে যাও ঠিক করো, ভারতে যায়। তারাই পাঠালো। তিনি বসে সবার কথা শুনলো। বলো তোমার কি সমস্যা, তুমি কি চাও? আরেকজনকে যারা পাশ্চাত্য তাদেরকে বললো তুমি কি চাও? যারা প্রাচ্য তাদেরকে বলো তোমার কী দাবি? বলছে দুজনের দাবি পেশ করছে, ভালো কথা। এইবার এমনি যে টমাস ব্যাবিংটন মেকলে, এনারও চিন্তাভাবনা এটাই যে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো, ঠিক আছে। এইবার যারা অপোজিটে যারা রয়েছে, ইংরেজি শিক্ষা যারা বিরোধিতা করছে, যারা কিনা বাইরের ব্রিটেনের, ঠিক আছে, তারা এরকম চাচ্ছে যে যদি ভারতীয়দেরকে আমরা ইংরেজি শিক্ষা দিয়ে দিই তাহলে তারা কিন্তু অনেক জ্ঞানী হয়ে যাবে। যদি জ্ঞানী হয়ে যায় তাহলেই কিন্তু আমরা কিন্তু এখানে থাকতে পারবো না, তারা শিক্ষিত হয়ে যাবে। শিক্ষিত হয়ে গেলে তারা কিন্তু তাদের নিজের অধিকার চাইতে শুরু করবে, ঠিক আছে। সেই জন্য তাদেরকে ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না। এটা কে বলছে? এটা কিন্তু টমাস ব্যাবিংটন মেকলে বলছে না, এটা কে বলছে? অপোজিটে যে প্রাচ্য যারা ব্রিটিশরা আছে তারা বলছে, ঠিক আছে। ব্রিটিশ যারা আছে তারা বলছে এটা। আর পাশ্চাত্য যারা, তারা তো পাশ্চাত্যের মধ্যে অনেক ব্রিটিশরা আছে যারা সাপোর্ট করছে যে ইংরেজি শিক্ষাই দেওয়া হোক। তাহলে কি ওরা এরকম চাইছে যে ধরো ইংরেজি শিক্ষা দেওয়া হলো, তাহলে কি আমরা তো আমাদের দেশের থেকে তো সব মানুষদেরকেও আমি এখানে পাঠাতে পারবো না। তাহলে ইংরেজি শিক্ষা দেওয়া হলে তাহলে এখানকার অনেক মানুষ শিক্ষিত হয়ে গেল। তাহলে কি আমাদের কোম্পানিতে, তাহলে আমরা কোথাও যখন কাজের জব মানে ছেলেপেলের দরকার পড়বে, রিক্রুটমেন্টের দরকার পড়বে, ঠিক আছে, লোকজনের দরকার পড়বে, তখন আমরা এই ভারতের থেকেই ছেলেপেলেদের এখানে এই কোম্পানিতে যুক্ত করতে পারবো, কাজে লাগাতে পারবো। তাহলে সেই কাজে যত ভালো করতে গেলে তাদের শিক্ষাও দিতে লাগবে। যদি তারা ইংরেজি শিক্ষা নিতে পারে তাহলে তারা কাজ ভালো করে করতে পারবে। সেই চিন্তাভাবনাকে নিয়ে টমাস ব্যাবিংটন মেকলে এবং আদার যে সমস্ত মানুষরা আছে ব্রিটিশরা, তারা এই চেয়েছে। এবং রাজা রামমোহন রাও এরা চেয়েছে যে ভারতীয় মানুষরা মানে ইংরেজি শিক্ষা এবং বিজ্ঞানের এই শিক্ষাটা পাক, তাহলে কি তারা অগ্রগতি গ্রোথ করবে, ঠিক আছে। এই নিয়ে তারপরে এরকম আস্তে আস্তে তারপরে যখন সবার বক্তব্য শুনলো কে? টমাস ব্যাবিংটন মেকলে, তখন তিনি ঠিক করলাম তোমাদের বক্তব্য শুনলাম, এখন আমি ডিসাইড করলাম যে ভারতে এখন যে শিক্ষা ব্যবস্থা চলবে সেটা হলো গিয়ে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, কোনো কথা হবে না। এটা হলো গিয়ে মেকলে মিনিট, ঠিক আছে।
টমাস ব্যাবিংটন মেকলে। শেষ পর্যন্ত টমাস ব্যাবিংটন মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব প্রকাশ করে। তিনি বলে যে ভারতবর্ষে এখন থেকে ইংরেজি শিক্ষা এবং বিজ্ঞানের শিক্ষা দেওয়া হবে। ঠিক আছে, এই নিয়ে এখানেই এই কমিটির এই তর্ক বিতর্ক শেষ হয়ে গেল। ঠিক আছে, যার মন খারাপ, যারা যাদের সাপোর্ট পেলো না, যারা প্রাচ্য যারা, তারা একটু মন খারাপ থাকলো কয়েকদিন। ঠিক আছে, এরপরে 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি বলে ঘোষণা করা হলো। ফলে সরকারি শিক্ষানীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন আসে। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ, বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউট, মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল, এইগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে থাকলো। ঠিক আছে, সব ক্লিয়ার হলো। 3টে পয়েন্ট। এই যে চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1813, ঠিক আছে, খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল। তারপরে 1800 আসবো 23, 10 বছর পরে 1823 খ্রিস্টাব্দে একটা কমিটি তৈরি হয়, যেটা কি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের একটা কমিটি তৈরি হয়। ঠিক আছে, যেটা কিনা শিক্ষার জনশিক্ষা কমিটি, বাংলা হলো জনশিক্ষা কমিটি। ঠিক আছে, জনগণের শিক্ষার জন্য একটা কমিটি, কি করা হবে, কোন শিক্ষা দেওয়া হবে তার জন্য। এবার যখন শিক্ষা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, ঠিক করতে পারছে না, তখন ব্রিটিশের থেকে বললো তুই যা তো, টমাস ব্যাবিংটন মেকলেকে বলছে, তুই যাই ওখানে শিক্ষা কোনটা হবে ঠিক করে আসো, যাও। তখন আসলো টমাস ব্যাবিংটন মেকলে। তিনি বলল, সবার বক্তব্য শুনে তিনি ডিসাইড করলো যে এখন থেকে ভারতবর্ষে শিক্ষা, ইংরেজি শিক্ষা এবং মানে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে, ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষা দেওয়া হবে। হলো। তারপরে 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ তখন কার শাসনকাল ছিল? তখন শাসনকাল ছিল গভর্নর জেনারেল লর্ড বেন্টিংয়ের শাসনকালে। তখন লর্ড বেন্টিং, যখন ম্যাকলের তরফ থেকে প্রস্তাবটা চলে আসলো বেন্টিংয়ের কাছে, বেন্টিং তখন দেখলো ঠিক আছে, সাইন করে দিল, চলো। তাহলে বেন্টিং তখন বলল যে এখন থেকে সরকার শিক্ষানীতি মানে ইংরেজি শিক্ষাকেই সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করা হলো। তারপরে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়ে গেল। ঠিক আছে, যেহেতু মেকলে মিনিট এটাকে বলা হচ্ছে কেন? কারণ এটা হলো মেকলের প্রস্তাব, তাই। আচ্ছা, মিনিট বলতেও সময় না, কিন্তু এখানে দেখো লেখা আছে যে 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি 2 তারিখে মেকলে তার বিখ্যাত প্রস্তাব, মানে দেখো বিখ্যাত প্রস্তাবে তারপরে ব্র্যাকেটে লেখা রয়েছে মিনিটস, বড় লাটের কাছে পেশ করে। পেশ বলতে, বড় লাট বলতে এই যে গভর্নর জেনারেল ছিল লর্ড বেন্টিং, পেশ করে। ঠিক আছে, এই প্রস্তাবকে বলা হচ্ছে মিনিট। যেহেতু মেকলের প্রস্তাব, সেই জন্য মেকলের প্রস্তাবটাকে ইংরেজি মিনিট বলা হচ্ছে, তাই এখানে মিনিট বলে বলা হচ্ছে, তাই এখানে মেকলে মিনিট কথাটা এসেছে। ঠিক আছে, মেকলের প্রস্তাব, যেহেতু টমাস ব্যাবিংটন মেকলে ছিল কে, এই যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটিতে এসে সে তিনি যুক্ত হয়েছিল ওই কমিটির সভাপতি হিসেবে। টমাস ব্যাবিংটন মেকলে একজন আইন সচিব, তার ল করা ছিল, ল। ঠিক আছে, এরপরে ইংরেজি শিক্ষার প্রসার, এরপরের যেই ভিডিও হবে সেই ভিডিওতে আমরা পড়ব গ্রোথ অফ ইংলিশ এডুকেশন, ইংরেজি শিক্ষার প্রসার। আস্তে আস্তে পড়ব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই টুক করে কমেন্ট করে দাও। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে সবাই।